একজন সত্যি আর্টিস্ট। যদি আমার পছন্দের হয় আমি সেটাতেই হয়তো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। স্কিনের কোনো দুর্গাপুজো আর বিয়ে বাড়ি হয় না। আর বেসনটাকে খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করা যায়। বেসন এবং চিনি যদি একসাথে মিলিয়ে যদি স্কিনে রাব করা যায়, জাস্ট একটু রোদে ঘুরে এলে ট্যান হয়ে গেল, খুব অয়েলি স্কিন হয়, তাহলে স্যালিসিলিক অ্যাসিড বেসড কোনো ফেস ওয়াশ ইউজ করুক বা চারকোল বেসড কোনো ফেস ওয়াশ ইউজ করুক, স্কিনটা যাতে ফুললি ক্লিন হয়ে যায়। অয়েল আমাদের অক্সিজেন পাস অনটাকে ক্লোজ করে দেয়। আমার তখন মনে হচ্ছিল প্লাস্টিক সার্জন তো আমি নই, তো আমি করতে তো পারবো না। যখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে, তখন যদি এটা ভেবে কেউ এসে থাকে যে আমার সারা জীবন এরকম রাজত্ব থাকবে, ইট ইজ নট পসিবল। আবার হাজির হলাম আপনাদের সামনে, যেমনটা অঙ্গীকার করে যাই, নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আজ আমাদের সাথে যে রয়েছে তার মুখ অনেকেই চেনে। শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে ওর বহু জায়গায় তার বহু স্টুডেন্ট রয়েছে। তার কাছ থেকেই যদি পুজোর আগে কিছু টিপস নেওয়া যেতে পারে সুন্দর থাকার, ভালো থাকার, মেকআপে, এবং পাশাপাশি সামনেই তো রয়েছে বিয়ের সিজন, সেখানেও যদি একটু টিপস পাওয়া যেতেই পারে এমন মেকআপ আর্টিস্টের থেকে, তাহলে পারি কিন্তু সোনায় সোহাগা। এবং আপনাকে পুজোতে এবং বিয়ে বাড়িতে কিন্তু লাগবে একদম অন্যরকম। আজ আমাদের শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান পডকাস্টে শিলিগুড়ি টক্সে রয়েছে বিউটিফুল, গর্জিয়াস, মিষ্টি মেকআপ আর্টিস্ট বৈশাখী সরকার ঘোষ, এবং আমার ভীষণ কাছের এবং প্রিয় মানুষ। শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে তোমাকে স্বাগত। এবং অবশ্যই পুজোর আগে আজ আমরা কথা বলবো মেকআপ টিপস নিয়ে। তুমি রয়েছো যখন, দর্শকরা যারা রয়েছেন তারা যদি এখন কমেন্ট করেন, তখন প্রচুর কমেন্ট পড়ে যাবে, এবং তাদের থেকে কিছু কিছু দর্শকদের থেকে বা আমার নিজেরও কিছু জানার রয়েছে। সব কিছু নিয়ে আজ আমাদের আলোচনা। ওয়েলকাম। থ্যাংক ইউ অনুস্বাদি, অনেক অনেক থ্যাংক ইউ এই সেশনটার জন্য। আর অনেক অনেক থ্যাংক ইউ শিলিগুড়ি টক্সকেও এই সুন্দর সেশনটাতে আমাকে ডাকার জন্য। আমি বৈশাখী সরকার ঘোষ, আর তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট। বৈশাখী যে জার্নিটা, সেটা হচ্ছে শর্টে যদি একটা লাইনে ডিসক্রাইব করতে হয়, এবং তার আগে একবার দর্শকদের বলে রাখি, যেহেতু আমি ওকে অনেকদিন আগের থেকে চিনি, আমরা মোটামুটি ছোট থেকে একসাথে বড় হয়েছি, কারণ আমরা এক স্কুলের মেয়ে। তো মোটামুটি 1-2 বছরের, আমাদের 1 বছরের ডিফারেন্স আর কি ক্লাসের। তো সেক্ষেত্রে শিলিগুড়ি গার্লসের মেয়ে এবং আমরা ছোটোর থেকে একসাথে বড় হওয়াতে ওর ক্ষেত্রে আমার তুমিটা ঠিক আসে না, তো তুইটাই চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো বৈশাখী কি মনে হয় এই যে পুরো জার্নিটা, তো যে এই জার্নিটা যে তুই পুরোটা করেছিস, সেটা যদি তোর মনে হয় একটা লাইনের মধ্যে আমি বলবি, নিজেকে ডিসক্রাইব করবি, তাহলে কি বলতে চাস? দুটো আঙ্গিকে দেখা যায় জিনিসটাকে। এক তো আমি এই জার্নিটাকে যেভাবে দেখি, আর মানুষ যেভাবে দেখে। মানুষের জন্য জার্নিটা খুব সারপ্রাইজিং মানে আমি যেহেতু বিভিন্ন স্টেপ বাই স্টেপ নিজের লাইফটাকে খুব ভার্সেটাইল ভাবে চেঞ্জ করেছি, তো এই মানুষের জন্য সবসময় একটা সারপ্রাইজ থাকে, সবসময় চমক থাকে একটা। তো একটা অনগোয়িং সারপ্রাইজিং লাইফ বলতে পারো। আর আমার ক্ষেত্রে যদি বলো যে আমি কিভাবে দেখি আমার জার্নিটাকে, তাহলে আমি মনে করবো যে অনগোয়িং গ্রোথ। আমি আমার লাইফে অলওয়েজ কালকে যেমন ছিলাম আজকে তার থেকে একটু বেটার থাকতে চাই, আর বেটার ভাবে নিজেকে আরো প্রকাশিত করতে চাই। আমার কাছে যেন আমি নিজেই একটা সারপ্রাইজ হয়ে ধরা দিই যে ওকে আমি এটাও করতে পারি, আমি এটাও করতে পারি। তো আমার কাছে আমার লাইফটা খুব এক্সাইটিং, মানে এক্সাইটিং গ্রোথ হিসেবে আমি আমার লাইফটাকে দেখি। আর মানুষের কাছে অবশ্যই একজন এন্টারটেইনিং গ্রোথ হিসেবে মানুষ আমাকে দেখে, অ্যান্ড সারপ্রাইজিং গ্রোথ হিসেবে। তো দুটোই আমার কাছে ভীষণ, মানে কি বলবো, খুব এক্সাইটিং আমার কাছে, এবং দুটোকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, হঠাৎ মেকআপ আর্টিস্ট কেন? মেকআপ আর্টিস্ট বলাটা ভুল, আমি একজন সত্যি আর্টিস্ট। আমার লাইফে শুধু মেকআপের ভূমিকাই নেই, আমার লাইফে আর্টটাই পুরো ভূমিকা জুড়ে রয়েছে। আমি আর্টের বিভিন্ন ফর্মকে সবসময় টেস্ট করতে চেয়েছি, এবং সেই টেস্টটা যদি আমার ভালো লেগেছে, আমি সেটাকে নিজের মধ্যে অভ্যেসে এনে মানুষকে বিভিন্ন রূপে রিপ্রেজেন্ট করতে চেয়েছি। মানুষ হয়তো আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে অনেক ভালোবাসা বেশি দিয়েছে, আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি এনকারেজ করেছে। আর লাইনটা যেহেতু, মানে এই ইন্ডাস্ট্রিটা যেহেতু অনেক বেশি গ্ল্যামারাস, তো ওখানে কাজ করার সুযোগ এবং অপরচুনিটি অনেক বেশি রয়েছে। কিন্তু আমি নিজেকে শুধু মেকআপ আর্টিস্ট হিসেবে গণ্য করি না। আমি মনে করি আমাকে যে কোনো আর্ট ফর্ম দিলে সেটা যদি আমার পছন্দের হয়, আমি সেটাতেই হয়তো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর অবশ্যই মেকআপ আর্টিস্ট বলতে এখানে খুব সহজ সরল ভাষায় বলতে গেলে ইনকাম অপরচুনিটি ইজ ভেরি হিউজ। সো সব দিক দিয়ে চিন্তা করতে গেলে একটা মানুষের যখন ইনকাম অপরচুনিটি যে জায়গায় বেশি থাকবে, মানুষ ওখানে এগিয়ে যাওয়ার একটা আলাদাই এনকারেজমেন্ট
মানে ফিল করে। সঙ্গে গ্ল্যামার, ফ্যাশন, মানুষ পয়সা কামিয়েও তো সুন্দর হতে চায়। তো এখানে সুন্দর হয়েও আমরা পয়সা কামাচ্ছি। তো দুটো একটা মানে এত সুন্দর কম্বিনেশন। তো এটার জন্য এই লাইনে বা এই ইন্ডাস্ট্রিতে আমার এসে গ্রোথটা অনেক ফাস্ট হওয়া। তো আদারওয়াইজ আমি নিজেকে শুধুই আর্টিস্ট হিসেবেই গণ্য করি। প্রথমে একটা লাইফের প্রথমে স্টার্টিং তোর হয় ফ্যাকাল্টি ম্যানেজার বা ইয়ে দিয়ে, যেখানে আইএএস এ থেকে ছিল। তারপরে ওখান থেকে মেহেন্দি আর্টিস্ট হিসেবে বৈশাখীকে সবাই ছিল, তারপর মেকআপ আর্টিস্ট। এবং স্কুলে আমরা জানতাম বৈশাখী অপূর্ব সুন্দর গান করে। এটা আপনাদেরকে আমি বলে রাখি, যারা বৈশাখীকে চেনে পার্সোনালি তারা জানে অপূর্ব সুন্দর গান করে বৈশাখী, অপূর্ব গানের গলা বৈশাখীর। তো সেখান থেকে মেকআপ আর্টিস্ট হিসেবে বা মেহেন্দি আর্টিস্টের মধ্যে কোনটা বেশি প্রিয় তোর কাছে? এটা বড়ই দুষ্কর বলা। কেন কি, হ্যাঁ তুমি যেরকম বললে, আমি 5 বছর শিক্ষকতা করেছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, জার্নালিজম পড়িয়েছি। আর তারপর আমি মেহেন্দিতে মানে মেহেন্দি জিনিসটা স্টার্ট করি আর্টের প্রতি ভালোবাসা থেকে অবশ্যই। কিন্তু সেই সময় মেহেন্দি নিয়ে সবাই খুব ভুগছিল, মানে তখন মেহেন্দি পড়ানোর কেউ ছিল না। আমি কিন্তু চাকরির পাশাপাশি সেটাকে স্টার্ট করি। তো ইমোশনাল কানেকশনের দিক থেকে মেহেন্দি ইজ অলওয়েজ মানে নিয়ারার টু মি। ও অনেক বেশি কাছের মেহেন্দি ফর্মটা। আর মেকআপটা ডেফিনেটলি গ্ল্যামারাস বলে আমার কাছে। দুটো হাত বলতে পারো, কোনটাকে বাদ দেবো? দুটোই সমান সমান। আচ্ছা, সামনে তো বিয়ে সিজন, আর সেখান থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সেখানে একটা ভালো রূপ টানের একটা ব্যাপার থাকে, যে শুধু বিয়ের দিন সাজতে চলে গেলাম, মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে দিল, অপূর্ব সুন্দর লাগছে, তোমার স্কিন ভালো নেই, চুল ভালো নেই, নখ ভালো নেই, কি করে সম্ভব, ত্বক ভালো নেই, সেখানটা তো হয় না। তো সেক্ষেত্রে যদি টিপস দেওয়া যেতে পারে নববধূদের, যাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাদেরকে কি টিপস দিবি এই কয়েক মাসের মধ্যে? আমি সব থেকে বড় একটা টিপস দিই। এখন দেখো, মেহেন্দি মেকআপের পাশাপাশি আমি একজন বিউটিশিয়ানও, এডুকেটারও। তো সবার আগে আমি টিপস দিই যে স্কিনের কোনো বিয়ে বাড়ি আর পুজো হয় না। স্কিনের কোনো দুর্গাপুজো আর বিয়ে বাড়ি হয় না। আমরা যেমন আমাদের শরীরটাকে ভালো রাখতে চাই, তেমনই একটা স্কিন। তো সেই স্কিনের জন্য তোমার যদি টার্গেটেড কোনো ওকেশন থাকে, সেটা বিয়ে হোক, নিজের বিয়ে হোক, কারোর বিয়ে হোক, বা পুজো হোক, অ্যাটলিস্ট ইউ নিড 6 মান্থ টাইম টু চেঞ্জ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্কিন। এবার যাদের স্কিন ভালোই আছে, ঠিকই আছে, জাস্ট ফর মেনটেনেন্স একটু গ্লো চাই, একটু হাইড্রেশন চাই, তাদের জন্য তো একটু শর্টকাট কিছু করলেই ধরো না 15 দিন 1 মাসের মধ্যে স্কিনটা ভালো হয়ে যায়। কিন্তু যাদের স্কিন একটু প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হয় আজকের ডেটে, মিলাজমা আছে, ফ্রেকলস আছে, স্কার আছে, ওপেন পোর্স আছে, তো যার যেরকম প্রবলেম সেই অনুযায়ী ওষুধের লিস্টটাও অনেকটা বেশি। তো আমি মনে করি যতটা আগে থেকে তুমি নিজেকে টাইম পাবে নিজেকে সুন্দর করে তোলার, মানে নাও ইজ দ্য রাইট টাইম। যখনই তুমি মনে করবে দিস ইজ দ্য রাইট টাইম, তো তখন থেকে যে স্টার্ট ইয়োর গুড ডায়েট। শুধুমাত্র স্কিন ঠিক হয় না মেকআপের দ্বারা। মেকআপ একটা আর্ট, সেটা একটা ক্যানভাসে আমরা করি, সেই ক্যানভাসটা যতটা সুন্দর প্লেন স্মুথ হবে, তত সুন্দর মেকআপটা রিপ্রেজেন্টেড হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্কিনটাকে ভালো করতে গেলে ডায়েট অ্যান্ড ফুড, এবং তারপরে হচ্ছে স্কিনে কি মাখছো তুমি, মানে ভেতর থেকে কি দিচ্ছ, বাইরে থেকে কি দিচ্ছ, দুটো একসাথে মিলিয়ে যে এফেক্টটা আসে, ইট নিড অ্যাটলিস্ট 3 to 6 মান্থ টাইম। তো এখন তো অনেক কাছাকাছি চলে এসেছে। এই সময় তো আমি সবসময় বলবো যে অ্যাটলিস্ট যে ইনগ্রিডিয়েন্টগুলো দরকার, সেটা তুমি ঘরের জিনিস থেকে পাও বা বাইরে থেকে। এখন মার্কেটে অনেক নিডফুল জিনিস চলে এসেছে, সেগুলো দিয়ে তুমি স্কিনটাকে ঠিক করো না কেন। স্কিনটাকে ঠিক করার জন্য এখন থেকেই স্টার্ট করা উচিত। আচ্ছা, ঘরোয়া ট্রিটমেন্টে কি করা যেতে পারে? ঘরোয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে হাত দিয়ে শুনছে একদম দরকার এখন খুব একদম। আমি একদম অনেস্টলি সবকিছু বলতে পছন্দ করি, কাউকে ধোঁয়াশার মধ্যে রাখবো না। ঘরোয়া টিপসে আমি সবসময় মজা করে, আমি যখন লাইভ করি তখন বলি, এই কলিযুগে সত্যযুগের ঘরোয়া টিপস খুব একটা বেশি কাজ করে না। এই কারণে করে না কেন কি, এখন অনেক পেস্টিসাইডস রয়েছে, যেই জিনিসগুলো আমরা ইউজ করছি সেগুলো ভেজাল প্রচুর। এখনকার দিনে সেই পিওরিটি, আগেকার দিনে আমরা বেসন মাখতাম যখন আমরা ছোট ছিলাম, তখনকার বেসন আর এখনকার বেসনের মধ্যে অনেক পার্থক্য। তখনকার টমেটো এখনকার টমেটোর মধ্যে অনেক পার্থক্য। তো আমি যদি তাও নিতে চাই, অ্যাটলিস্ট যদি কেউ ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, তাহলে টমেটোর রস ইজ দ্য ভেরি গুড ব্লিচিং এজেন্ট, মানে অ্যাজ আ ব্লিচ হিসেবে বা ডিটান হিসেবে খুব ভালো কাজ করে। তো সেটা ইউজ করা যেতে পারে যদি কেউ পিওরেস্ট ফর্মে পায়। আদারওয়াইজ যদি বেশি একটা ভেজাল থাকে, তাহলে স্কিনে ওটারও এফেক্ট কিন্তু পড়ে যাবে, সেটাকেও মাথায় রাখতে হবে। আর বেসনটাকে খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করা যায়। বেসন এবং চিনি যদি একসাথে মিলিয়ে
যদি স্কিনে রাব করা যায়, জাস্ট একটু রোদে ঘুরে এলে ট্যান হয়ে গেল, তার জন্য যদি রেগুলারলি সপ্তাহে 2 দিন বা 3 দিন বেসনটাকে মিক্স করে চিনির সাথে সেটাকে যদি একটু মুখে রাব করা যায়, খুব ভালো স্ক্রাবের কাজ করে। অনেকে তেমন টমেটো শুট করে না, মানে আমার যেরকম টমেটো দিলে পরে খুব হুম, জলে বা কিছু জলে, একটা হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? টমেটো ইজ দ্য বেস্ট ব্লিচিং এজেন্ট। আদারওয়াইজ বেসনেও অনেকটা ট্যান ওঠে। হুম। তো বেসন আর টমেটোকে আমি খুব ভালো কম্বিনেশন মনে করি। আদারওয়াইজ টমেটো যদি অনেকের ভিটামিন সিও স্যুট করে না, কেউ লেবু ইউজ হুম। করতে পারে না। তো বেসন সবাই ইউজ করতে পারে। বেসন ইজ দ্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট, বেসন যেটাকে বলে। তো সেটা বেস্ট ইনগ্রিডিয়েন্ট ঘরোয়া হুম। টিপসের জন্য। আদারওয়াইজ যেগুলো আগেকার দিনে চলতো, দুধ যেমন কেউ ইউজ করতে চায়, বাট দুধের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশনস বলি। কেন কি সেই রকম দুধ আজকের ডেটে নেই। তার থেকে বেটার তুমি ল্যাকটিক অ্যাসিডই ফর্মে পেয়ে যাবে, অ্যাজ এ সিরাম ফর্মে পেয়ে যাবে, হুম। সেটাকে ইউজ করো। তো সেটা বেটার। হুম। কেন কি যে পরিমাণ আমাদের ল্যাকটিক অ্যাসিড দরকার সেটা আমাদের ওই দুধে, কেউ যে ভেজাল মিশ্রিত দুধে পাবে না। তো হুম। বেটার তখন ল্যাকটিক অ্যাসিড তুমি বাইরে থেকে সিরাম কিনে ইউজ করো, ইট হুম। ইজ বেটার। হুম। তো টমেটো আর বেসনই এখন অব্দি ইনগ্রিডিয়েন্টটা রয়েছে, আনলেস যদি বেশি ভেজাল না হুম। থাকে। হুম। হুম। আচ্ছা, যদি এবার চুলের যত্নে একটু আসি। হুম, বিয়ের সময় হঠাৎ একটা বান করে নিলাম, চুলের সামনে একটু ফুলিয়ে দিলাম, এখানটা ফাঁকা হয়ে থাকলো, সেটা তো হবে না। একদম না। চুলের কি যত্ন নেওয়া যেতে পারে যে সময় সব সময় চুলটা একদম হেলদি থাকবে এবং গর্জিয়াস থাকবে, চুল খুলে দিলেই ভালো লাগবে আর কি? আমি যে উপায়টা তোমাকে বলবো সেটা একদম অ্যাকসেপ্টেবল না, সেটা হচ্ছে ডিম। হুম। ডিম কখনো যদি সাদা অংশটা চুলে লাগিয়ে একটুখানি রেখে ধুয়ে ফেলো, আই কান্ট টক অ্যাবাউট দ্য স্মেল, বাট চুলটা যেরকম দেখতে হবে, ইউ উইল লাভ ইট। তো হুম। সেটা সবসময় পসিবল হবে না আমি জানি। আদারওয়াইজ চুলের ক্ষেত্রে লেবু খুব ভালো কাজ করে। পেঁয়াজ তো ডেফিনেটলি, চুল উঠে যাওয়ার যদি টেন্ডেন্সি থাকে, মানে চুলের তো একটা ভেতরের পার্ট একটা বাইরের পার্ট আছে, ভেতরের পার্টের জন্য রোজমেরি অয়েলটা খুব ভালো, হুম। মানে চুল পড়াটাকে অ্যাটলিস্ট আটকাবে। আর আদারওয়াইজ চুলটাকে যদি মানে যাতে অ্যাটলিস্ট পড়াটাকে রোধ করা যায়, তার সাপোর্টিভ হিসেবে পেঁয়াজের রস হুম। অ্যান্ড লেবু খুশকির জন্য, হুম। এই দুটো জিনিস কিন্তু কিন্তু খুব কাজের। ঘরোয়া। তো হ্যাঁ, ঘরোয়া পেঁয়াজের রস আর লেবুর রস, যদি পেঁয়াজের রসের বা নারকেল তেলের সঙ্গে যদি মেথি একটু ফুটিয়ে দিতে পারো, তো সেই নারকেল তেলটাকে কিন্তু সারা রাত রাখার দরকার নেই, জাস্ট গরম করে মেথি ফুটিয়ে সেটাকে স্নানের আধ ঘন্টা আগে জাস্ট দিয়ে নিলে, দেন তারপর শ্যাম্পু করে নিলে, দেন ইট ইজ ভেরি গুড ফর হেয়ার ফল ওকে। কন্ট্রোল। এটা যাদের সামনে বিয়ে আছে তাদের জন্য এটা স্পেশালি ছিল, এবং এই প্রশ্নগুলো, এবং অবশ্যই স্কিনের যত্ন নেওয়াটা কতটা দরকারি? আ সত্যি কথা বলতে আমাদের যতটা জামাকাপড়কে ইস্ত্রি করে পরাটা দরকারি, তেমনি স্কিনের যত্ন নেওয়াটা দরকারি। হুম। এখন তোমার যদি মনে হয় যে একটা জামা আয়রন করা নেই, হুম। কুচো মানে কুচি হয়ে আছে, সেটা তোমার পরলে কোনো যায় আসে না। তাহলে তোমার স্কিন খারাপ থাকলেও কোনো যায় আসে না। হুম। মানে ইফ ইউ আর দ্যাট মাচ কনসিয়াস, না আমাকে একটু সুন্দর করে জামাকাপড় প্রেস করে পরতে হবে, টাইডি লাগে যাতে আনটাইডি না লাগে, তাহলে স্কিনের ক্ষেত্রেও তেমনই। কেন কি স্কিন তুমি দেখতে পাও না, স্কিন তোমাকে লোকে দেখতে পায়। তো সেখানে তুমি কতটা কনসিয়াস, হুম। তো সেখানে তোমার যদি কনসিয়াসনেস হাই থাকে, তাহলে তোমার সিরিয়াসনেসও হাই হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আর যদি কেউ মেকআপ ফ্রিক হও, মানে মেকআপ করতে পছন্দ করো, তাহলে ডেফিনেটলি স্কিনের ক্ষেত্রে 110% সিরিয়াস হওয়া উচিত। যত মানুষের প্রবলেম বেশি তত বেশি সিরিয়াস হওয়া উচিত। কেন কি ইট টেকস টাইম। হুম। তো স্কিনটাকে ভালো করলেই একমাত্র মেকআপ ক্যান সিট অন দ্য স্কিন ফর দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম অ্যান্ড বেটারলি হুম। সিট করতে পারে। তো মেকআপের ফিনিশিংও স্কিনে ভালো থাকলেই একমাত্র বেটার লাগবে, হুম। আদারওয়াইজ না। আচ্ছা, একটা জিনিস বল, ধর ড্রাই স্কিন, হুম, নর্মাল স্কিন, সেনসিটিভ স্কিন বা হুম। অয়েলি স্কিন, এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে সবচেয়ে বেশি স্কিন কেয়ার রুটিনে দুটো জিনিস মাস্ট, সেটা কি থাকা দরকার, এবং সারাদিনে কতবার মুখটা ধোয়া উচিত? যারা মেকআপ করে তারাও, যারা মেকআপ না করছে তারাও। আমার এখানে যারা ক্লায়েন্টরা আসে অনেকেই এই রিকোয়েস্টটা করে যে, "আরে আমার টাইম নেই। আমি জানি। তো সেই ক্ষেত্রে আমি সবসময় একটা মিনিমাল রুটিন দিই, যাতে এটলিস্ট এইটুকুটা করা যেতে পারে। হুম। দেখো স্কিনের ক্ষেত্রে না মার্কেটে অনেক বুজরুকি চলছে। হুম। এটা হুম। ওটা সেটা, এটার পরে এটা হ্যাঁ, ওটার পরে প্রচুর এটা, না মানে অপশনস, মানুষ মানে এখন কি নেবো কনফিউজ ওটাই। কি নেবো? হুম। হুম। আমি এটলিস্ট এতটুকু বলি, স্কিনের ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টটা মেইন, হুম। প্রোডাক্টটা মেইন নয়। অনেকে বলে সিরাম বোধহয় খুব ভালো না স্কিনের জন্য। না, তোমার যদি স্কিন ড্রাই হয় আর তোমাকে আমি স্যালিসিলিক অ্যাসিড সিরাম দিয়ে দিই, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ডিসিশন। হুম। তো কোন ইনগ্রিডিয়েন্টটা রয়েছে ভিতরে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো শুধু সিরামটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ ওর মধ্যে কনসেন্ট্রেশন অফ দ্য ইনগ্রিডিয়েন্ট ইজ ভেরি হাই। হুম। তো সেটার জন্য তোমার যে তোমার পেটে ব্যথা না মাথায় ব্যথা, তার অনুযায়ী তোমাকে ওষুধটা দেবো আমি। ধরো যদি অ্যাকনে থাকে তাহলে স্যালিসিলিক অ্যাসিড, নাইসিনামাইড দেওয়া যেতে পারে। হুম। পারে। যদি স্কিনে হাইড্রেশনের অভাব থাকে তাহলে
পেপটাইড, হাইলোরনিক অ্যাসিড দেওয়া যেতে পারে। তো সিরাম ইউজ করা ইজ ম্যান্ডেটরি। আর দেন স্কিনটাকে ক্লিন করা তো ডেফিনেটলি, বাট স্কিনটা কিন্তু ক্লিন সকলেই করে, এটা তোমাকে করবেই, মানে এটা একটা ফিল গুড ফ্যাক্টর মানুষের। তো স্কিনটা ক্লিন করার জন্য যে ফেস ওয়াশটাও ইউজ করবে, যদি ড্রাই স্কিন হয় তাহলে একটা ময়শ্চারাইজিং ফেস ওয়াশ ইউজ করুক যাতে স্কিনটা টান টান না লাগে। আর যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে স্যালিসিলিক অ্যাসিড বেসড কোনো ফেস ওয়াশ ইউজ করুক বা চারকোল বেসড কোনো ফেস ওয়াশ ইউজ করুক, স্কিনটা যাতে ফুললি ক্লিন হয়ে যায়। আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যদি অ্যাকনে খুব স্কিন থাকে বা ওপেন পোর্স থাকে তাহলে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো, হাইলোরনিক অ্যাসিড বেস থাক কোনো প্রবলেম নেই, আইদার হাইলোরনিক অ্যাসিড নয়তো সেরামাইড থাকলেও কোনো প্রবলেম নেই। আর যদি কারো ড্রাই স্কিন থাকে তাহলে সে হাইড্রেটিং বা ক্রিম বা লোশন ফর্মে যে ময়শ্চারাইজারগুলো সেগুলো ইউজ করুক। বাস এই তিনটে জিনিস ইজ এনাফ। অ্যান্ড ম্যান্ডেটরি থিং ইজ সানস্ক্রিন, যেটা ব্রড স্পেকট্রাম অ্যান্ড SPF 50 থাকবে, PA++, কেন কি আমাদের ইউভি বি রেতে হবে না, ইউভি এ কেও সাপোর্ট করতে হবে। তো তার জন্য সানস্ক্রিন ইজ মাস্ট। যাদের ফ্রেকলস বা মেলাজমা টেন্ডেন্সি রয়েছে, যেগুলো মেচেতা বলে যেটাকে বাংলা ভাষায়, তো সেটা হলে রাতেও সানস্ক্রিন লাগাতে হবে, আর দিনে তো ম্যান্ডেটরি। আর বাকি সবার ক্ষেত্রে দিনে তো ম্যান্ডেটরি। তো এটা ডেফিনেটলি এই কটাই, বাস 4টে প্রোডাক্ট ইজ এনাফ। আর দুবেলা বাস 10 ঘন্টা থেকে 8 থেকে 12 ঘন্টা যদি গ্যাপ থাকলো তাহলেই যথেষ্ট, আদারওয়াইজ ঠিক আছে। আর যদি কেউ খুব বিজি থাকলো অ্যাটলিস্ট রাতে শোয়ার আগে যেন স্কিন কেয়ারটা করেই ঘুমোয়, ব্যাস। আচ্ছা, একটা জিনিস ক্ষেত্রে হয় যে ক্রিম বেশি ভালো স্কিনের জন্য না তেল বেশি ভালো? ডেফিনেটলি নট অয়েল, বিকজ অয়েল ইজ অলওয়েজ ক্লগিং দ্য পোর্স। অয়েল আমাদের অক্সিজেন পাস অনটাকে ক্লোজ করে দেয়। অয়েল তখন দরকার যখন একজনের স্কিনটা এতটাই ড্রাই যে ওকে আমরা কিছুতেই মানে ময়শ্চারাইজার দিয়ে কুল কিনারা পাচ্ছি না, যাই দিচ্ছে তাই মানে জুপ করে সোক করে নিচ্ছে, তখন আমরা একটা আর্টিফিশিয়াল ময়শ্চারাইজেশন লেয়ার তৈরি করার জন্য অয়েলটা দিয়ে থাকি। এবার অয়েলও বিভিন্ন প্রকারের হয়, যদি অয়েল টাইপের যেটা একদম বেসিক অয়েল যদি হয় তাহলে সেক্ষেত্রে অয়েলটা আমরা ওখানেই ম্যাক্সিমাম ইউজ করে থাকি। স্কিনের ক্ষেত্রে অয়েল ইজ নট রেকমেন্ডেড, নট ফর ড্রাই স্কিন, নট ফর অয়েলি স্কিন, নট অ্যাট অল। বাট ড্রাই স্কিনের ক্ষেত্রে শুধু মেকআপ করার আগে কখনো কখনো আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে এক্সেসিভ ড্রাই স্কিনে অয়েল ইউজ করতে হয়, বাট নট ফর রেগুলার ইউজ। আচ্ছা, একটা প্রবলেম সবসময় দেখতে পাওয়া যায়, যেহেতু পুজো সিজনটা এমন একটা সিজন যেখানটায় ভীষণ ঘাম হয় মুখে এবং মেকআপ করতে গেলে অনেকেরই ধুয়ে যায় মেকআপটা বা অয়েল বেরিয়ে আসে। অয়েল কন্ট্রোল করার জন্য বা ঘাম কন্ট্রোল করার জন্য ঘরোয়া কোনো ট্রিটমেন্ট রয়েছে বা আগে কোনো ট্রিটমেন্ট রয়েছে স্টেপ, যেটা 2 মাস 1 মাসের জন্য গেলে পারে অনেকটা কমে আসবে, এরকম কিছু আছে? অয়েলকে কন্ট্রোল করা যায় বিকজ অয়েল আমাদের সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। ঘামকে কন্ট্রোল করা যায় না বিকজ ইট ইজ জেনেটিক। তোমার সোয়েট গ্ল্যান্ডে কতটা সোয়েট ক্রিয়েট হবে ইট ইজ অল জেনেটিক। আমার এক্সট্রিমলি ড্রাই স্কিন অ্যান্ড আই এম এক্সট্রিমলি সোয়েটি, কেন কি আমার মায়ের থেকে আমি এটা পেয়েছি। কিন্তু ঘামের সাথে তেলের কোনো সম্পর্ক নেই। তো ঘামকে কন্ট্রোল করা যাবে না, তার জন্য মেকআপের কিছু ট্রিক আছে যেটাতে আমরা ঘামটাকে কন্ট্রোল করতে পারবো না, বাট ঘামলে পরে যাতে মেকআপটা যেন গলে না যায় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর অয়েলটাকে কন্ট্রোল করার জন্য ডেফিনেটলি আমাদের কাছে ওই যে বললাম স্যালিসিলিক অ্যাসিড আর নাইসিনামাইড যদি কেউ রেগুলারলি ইউজ করে, নট ফর ভেরি লং টাইম, বাট যদি কেউ রেগুলারলি ইউজ করে ফর অ্যাটলিস্ট 1.5 মান্থ, তাহলে তার অয়েলের যে বেরোনোর টেন্ডেন্সিটা, মানে স্যালিসিলিক অ্যাসিড কী করে পোর্সে ঢুকে সিবেশিয়াস গ্ল্যান্ডে যায়, সিবামকে কন্ট্রোল করে নেয়। যাদের এক্সেসিভ সিবাম প্রোডাকশন হয় তাদেরকে কন্ট্রোল করে দেয়, তো সেই স্কিনটা অনেকটা বেশি নর্মাল ফিল করবে 1.5 মান্থ পরে ইউজ করার পরে। অ্যাকনেও কমে যাবে অ্যান্ড স্কিনে অ্যাকনি হওয়ার যে প্রবণতাটা এটাও একদম বন্ধ হয়ে যাবে। ওকে। আর যদি সেক্ষেত্রে যদি অনেকে এখন ভাববে, জিজ্ঞেস করবে যে তাহলে ওকে একটু জিজ্ঞেস করো যে ঘামটাকে করে রোধ করা যায় কিভাবে, একটু মুখের যাতে না হয় এবং কি করে মেকআপটা একটু গ্লসি লাগবে দেখতে, সেটা কি করা যেতে পারে, প্রথম কি স্টেপ হতে পারে সেটা? এটা একটা অনেক লম্বা ডিসকাশন, শর্টে বলাটা খুব কঠিন, কেন কি এটার জন্য লম্বা লম্বা ক্লাসেস করেও আমরা তাল পাই না। অলওয়েজ মানে ইউজ ওয়াটারপ্রুফ স্প্রে ইউজ করলে তোমার মেকআপটা হয়ে যাবে ড্রাই, তো তার জন্য তোমাকে আগে ব্র্যাকেট করতে হবে হাইড্রেশন দিয়ে। তো যাদের স্কিন ড্রাই বাট সোয়েটি তাদের ক্ষেত্রে একরকম রুটিন, আর যাদের স্কিন অয়েলি অ্যান্ড সোয়েটি তাদের ক্ষেত্রে একরকম রুটিন, স্কিন প্রিপারেশনটা ডিফারেন্ট হবে। ডেফিনেটলি ইউজ অবভিয়াসলি সোয়েট প্রুফ তো ফাউন্ডেশন হয় না, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, অ্যান্ড ইউজ আ পাউডার, যে পাউডারটা তোমার মেকআপটাকে সুন্দরভাবে লক করবে কিন্তু ড্রাই করবে না, অ্যান্ড সেটিং স্প্রে ইউজ করো যেটা সোয়েট প্রুফ বা সোয়েট রেজিস্ট্যান্ট, বাস। কিন্তু এর মধ্যে কিছুটা টেকনিকের ব্যাপার থাকে, যারা মেকআপ আর্টিস্ট তারা বেটার বোঝে, আর যারা মেকআপ আর্টিস্ট নয় তাদের ক্ষেত্রে ওই
একটা বেটার পাউডার ইউজ করা যে ড্রাই করবে না, আর সোয়েট প্রুফ সেটিং স্প্রে ইউজ করা। একটা ব্র্যান্ডের নাম বলেই দিই, ওয়ান সাইজ ইজ এ ভেরি গুড সেটিং স্প্রে, যেটা ওয়াটারপ্রুফ। তো সেটা ইউজ করলে ঘামলেও জাস্ট টিস্যু দিয়ে একটু সোক করে নিলে ঘামটা মুছে যাবে, বাট মেকআপটা নষ্ট হবে না। আচ্ছা, একটা সময় ছিল যখন মেকআপ আর্টিস্টদের বা মেকআপ আর্টিস্ট হব এই ব্যাপারটা কেরিয়ার হিসেবে কেউ নেবে, সেটা কিন্তু কেউ ভেবে নিত না। কিন্তু এখন ইদানিং প্রচুর মানুষ মেকআপ আর্টিস্ট হতে চায়, বা ছেলেরাও প্রচুর ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট এখন। তো সেক্ষেত্রে এই ব্যাপারটাকে কিভাবে দেখিস? ডেফিনেটলি দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিউটিশিয়ান লাইনে তো আগে মেকআপ ডিভিশনটা একটা মার্জ ডিভিশন ছিল। তো সেখানে আগে খুব একটা ভালো ঘরের মেয়েরা আসতো না। কেন আসতো না? মানুষ মনে করতো যে তোমার পড়াশোনা খুব একটা বেশি দূর হওয়ার নেই, তাহলে একটা কাজ করো, একটু হাতের কাজ শিখে রাখো, বিউটিশিয়ান শিখে রাখো, মেকআপ টেকআপ শিখে নাও, তাহলে কিছু করে খেতে পারবে। দিস ওয়াজ দ্য কনসেপশন। এবার গ্ল্যামার দুনিয়াটা তো দিনে দিনে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন সিনেমা লাইনেও আগে সবাইকে, সব ভালো ঘরের ছেলেমেয়েদের অনেক সময় যেতে দিত না। এবার যখন আস্তে আস্তে কিছু বাউন্ডারিকে ভেঙে কিছু মানুষ এগিয়েছে, তখন তাকে দেখে দেখে আরও 10টা মানুষ এগিয়েছে। তো তার মধ্যে ধরে নাও, আমাকে দেখে যেমন অনেকে ইন্সপায়ার হয় যে তুমি একটা কলেজে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, এটা একটা ড্রিম জব মানুষের, তো ওটা ছেড়ে কেন মেকআপে এলে? তো আই ওয়াজ ভেরি ব্লেসড, আই অ্যাম ভেরি ব্লেসড বিকজ মাই ফ্যামিলি ডিডন্ট ট্রিট মি লাইক দ্যাট, কে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। বাবা বলেছে যা ইচ্ছে করো, জাস্ট বি স্টেবল, তোমার লাইফে স্টেবল হও, তোমার লাইফে নাম কামাও, পয়সা কামাও, দ্যাটস ইট, আর অনেস্টলি কামাও। তো সেখানে সেরকম সবাই অতটা ব্লেসড হয় না যে এরকম ফ্যামিলি মেম্বার্স পাবে। তো এবার আমাদেরকে দেখে, বা আমাদের মতন এরকম অনেকে রয়েছে, তাদেরকে দেখে আরও 10টা মেয়ে কিন্তু তাদের বাড়িতে বলছে, দেখো তোমরা আমাকে দিচ্ছিলে না, কিন্তু ওকে দিয়েছে, উনি দেখো আজকে কত বড় জায়গায় গেছেন, তো তোমরা আমাকে দাও। তখন বাবা মারও দেখেছে, এমনও হয়েছে আমার লাইভ রাত রাতভর হাজবেন্ডসদেরকেও ওয়াইফরা দেখিয়েছে, তা রাত রাতভর বাচ্চাদেরকে মায়েরা দেখিয়েছে যে দেখো এই আন্টিটা কি সুন্দর কাজ করছে, তুমি যদি আজকে ভালো মতন থাকো তাহলে আমিও কাজ করতে পারবো। তো এরকম অনেক বাচ্চারা আমাকে কার্ডস দিয়েছে পেইন্ট করে, যে ম্যাম এটা ম্যামের মানে মায়ের ম্যামের জন্য এটা। তো এরকমও হয়েছে আমি বাচ্চাকে ফোন করে বকা দিয়েছি, তোমার মা কিন্তু হোম টাস্ক করছে না, তোমার মা তোমাকে বকে না হোম টাস্ক করার সময়, তুমিও বকবে তোমার মাকে, তোমার মা কিন্তু হোম টাস্ক করছে না। তো একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। অনেক মায়েরা, কিছুদিন আগে আমি একটা ক্লাস করতে গেছিলাম, একজনের মা এসে আমাকে জড়িয়ে ধরেছে যে তোমাকে দেখে আমি রাত রাতভর তোমাকে দেখতাম, তোমার লাইভ মেয়ে দেখাতো, এখনো আমি একা একাই তোমাকে দেখি, তো তোমাকে দেখে সাহস পেয়েছি যে মেয়েকে পাঠানোর, যে হ্যাঁ শিক্ষিত মেয়েরাও এই লাইনে আছে। এবং অনেকে মনে করতো এই লাইনটা ভালো লাইন নয়, ভালো কাজকর্ম হয় না এই লাইনে। তো দেখো, পুরনো মানসিকতাকে চেঞ্জ করা আমাদের কর্তব্য নয়, ওটা আমরা পারবও না। আমাদের কাজ শুধু আগামীতে আমরা কতটুকু দিয়ে যেতে পারবো সেটা দেখার। তো আমি সবসময় চেষ্টা করেছি আহ, এই জায়গায়, এই ইন্ডাস্ট্রিটাকে একটা ক্লাসি জায়গায় নিয়ে যাওয়ার, এখনও চেষ্টা করে চলেছি, আগামীতেও করবো, যাতে মানুষ এটাকে একটা প্যারালাল মানে ক্যারিয়ার হিসেবে দেখতে পারে। বাবা মায়েরা যাতে বাবা মায়েরা বলতে পারে যে ঠিক আছে, তুমি ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বা তুমি কর্পোরেটে চাকরি করবে না, তুমি মেকআপ আর্টিস্ট হবে, ওকে ইউ ক্যান ডু ডু ইট। সেটা ছেলে হোক চাই মেয়ে হোক। আজকের ডেটে ছেলেরাও যখন মেকআপ আর্টিস্ট হয়, ওদেরকেও কিন্তু একটা অন্য চোখে দেখা হয়। বাট দিন বদলাচ্ছে, আর কোনো যুগ ইনস্ট্যান্টলি 1 বছরে বদলে যাবে এটা আশা করাও বৃথা। তো এখন অনেকটা বদলেছে, যখন বদলাচ্ছেই তখন আগামীতে আরো বদলাবে। তো আই এম হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, স্কিন টাইপ অনুযায়ী মেকআপ যত্ন, যেটা কথা বলা হয়ে থাকে, এবং সত্যি যদি স্কিনের যত্ন নেওয়া যায় তাহলে মেকআপটা কতটা ডিফারেন্স হয়? দেখো আবার বলছি, দেয়ার আর 2 টাইপ অফ স্কিনস, ওয়ান ইজ প্রবলেম্যাটিক স্কিন, ওয়ান ইজ ওকে স্কিন। ঠিক আছে, ঠিক আছে। তো এবার প্রবলেমেটিক স্কিনের মধ্যে 2 রকমের স্কিন হয়। একটা হয় যাদের স্কিনের টেক্সচার প্রবলেম থাকে, আর একটা হয় যাদের স্কিনে ডিসকালারেশন থাকে। যেমন মেচেতা, যার মেচেতা হবে তার স্কিন ভালোই হতে পারে, ধরো তোমার স্কিনের সারফেসটা খুব প্লেন চকচকে, কিন্তু তোমার মেচেতা রয়েছে, ওখানে মেকআপে কোনো প্রবলেম হয় না। ওখানে আমাদের ডিসকালারেশনকে ঢাকার জন্য অনেক জিনিস আছে, এটা ওটা সেটা সব কিছু দিয়ে আমরা ডিসকালারেশনকে ঢেকেও তার স্কিনটা এমন দেখাতে পারি যার স্কিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু যার স্কিনে স্কার রয়েছে, গর্ত গর্ত রয়েছে, ওপেন পোর্স ফুটো ফুটো দেখা যাচ্ছে, বা পিম্পল রয়েছে, অনেক অনেক পিম্পল রয়েছে, এটাকে বলা হয় টেক্সচার প্রবলেম। তো আইদার উঁচু টেক্সচার নয়তো নিচু টেক্সচার,
এটাকে কোনো প্যারিস প্লাস্টার বা কোনো কিছু দিয়ে ভরে দেওয়া যায় না বা কেটে দেওয়া যায় না উপর থেকে, যাতে জিনিসটা প্লেন দেখায়। তো সেই কারণে স্কিনকে ভালো যতটা সম্ভব করা, কিছু প্রবলেম আছে যেগুলোকে স্কিন কেয়ারেও 100% সর্ট আউট করা যায় না, কিন্তু কিছু প্রবলেম ডেফিনেটলি আছে যেটাকে সর্ট আউট করা যায়। যতটা পারা সম্ভব আমরা সর্ট আউট করার চেষ্টা করতে পারি বাই স্কিন কেয়ার। আচ্ছা, এখন যেমন বাজারে এসছে প্রচুর কথাটা কোরিয়ান স্কিন গ্লাস, এটা কি সত্যি ঘরোয়া উপায় পাওয়া সম্ভব? যে কোনো প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট ইউজ করে এটা কি পাওয়া সম্ভব ইন্ডিয়ান স্কিনে? এটা তুমি একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছো, যেটা নিয়ে আলোচনা আমি এখন অবধি করিনি, পডকাস্টেই করিনি। কোরিয়ান গ্লাস স্কিন কথাটা এসেছে কোরিয়া থেকে ডেফিনেটলি। এবার কোরিয়ানদের স্কিন এমনি ভালো হয়, তো ইটস ভেরি টাফ টু অ্যাচিভ। ওয়েদার, হ্যাঁ, ওয়েদার প্লাস জেনেটিক্স, ওয়েদারের থেকেও বেশি জেনেটিক্স। কোরিয়া কিন্তু ঠান্ডা, তো জেনেটিক্স ইজ দ্য মেইন থিং, অ্যান্ড ওদের স্কিনের টেক্সচার প্রবলেম হয় না বললেই চলে। এবার আমাদের এখানে কোরিয়ান গ্লাস স্কিনকে অ্যাচিভ করা তাদের পক্ষে সম্ভব যাদের টেক্সচার প্রবলেম নেই। আমি 100 বার তাদেরকে বলবো, আমি ইভেন সামনাসামনিও বলি, যাদের স্কার আছে তারা কি করে কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান গ্লাস স্কিন মানে, দেখো, গ্লাস স্কিন মানে বা মিরর ফিনিশ মানে কি, লাইটটা রিফ্লেক্ট করবে। আমার স্কিনের লাইটটা যখন রিফ্লেক্ট করে বাউন্স খেয়ে অপোজিটে যাবে, তখনই অপোজিটে দাঁড়িয়ে থাকা লোকটা আমার স্কিনে গ্লো দেখতে পাবে। গ্লো কিন্তু আর কিছুই নয়, লাইট রিফ্লেকশন। তো সারফেস যদি প্লেন না হয়, লাইটটা রিফ্লেক্ট করবে কি করে? তো যাদের স্কার রয়েছে স্কিনে বা আনইভেন স্কিন টেক্সচার রয়েছে, ওদের লাইটটা আইদার পিম্পল থাকলে বেশি রিফ্লেক্ট করে, আর স্কার থাকলে লাইটটা ভেতরে হারিয়ে যায় সেই গর্তগুলোর ভেতরে গিয়ে। তো টেক্সচার যাদের স্কিনে রয়েছে ওদের কোরিয়ান গ্লাস স্কিন অ্যাচিভ করা কোনোদিনই পসিবল নয়, সে যতই ভালো স্কিন কেয়ার করে নিক। কিন্তু হ্যাঁ, যাদের স্কিন টেক্সচার যাদের নেই কিন্তু ডিসকালারেশন আছে, একটু ডিসকালারেশনকে ঠিক করে নিলেই আমাদের স্কিনটা কোরিয়ান গ্লাস স্কিন হতেই পারে। কিন্তু সেই স্কিনটাকে সেরকমভাবে অনেক দিন যাবৎ ধরে যদি ট্রিট ভালো মতন করা হয়, একটা ডেডিকেশন, একটা আলাদাই রিলিজিয়াসনেস লাগে, তাহলে অবশ্যই করা সম্ভব। সম্ভব নয় একদম নয়। আচ্ছা বসে আরেকটা কথা শুনি, ব্রাইডাল মেকআপ তো প্রচুর করেছিস, প্রচুর। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে লাল বেনারসি, লাল শাড়ি সাদা, লাল পাড় সাদা শাড়ি, অনেক ধরনের কালার। তোর কাছে প্রচুর এক্সপেরিমেন্টাল দেখতে পাওয়া যায় ব্রাইড, সেটা মেকআপের ক্ষেত্রে। এবার অরিজিনাল ব্রাইড এরকম এক্সপেরিমেন্টাল করতে পেরেছিস, সাহস পেয়েছিস করার, বা কোনো ক্লায়েন্ট এসে বলেছে যে আমি একদম এক্সপেরিমেন্টই করতে চাই, আমি ওই লাল বেনারসির মতো সাজবো না বা একটু অন্যরকম সাজবো, সোনার গয়না পরবো না, এই ধরনের এক্সপেরিমেন্ট করেছিস অরিজিনাল ব্রাইডের সাথে? এরকম এক্সপেরিমেন্টাল ব্রাইড আসে। উই আর লাকি টু বি ইন শিলিগুড়ি, যে শিলিগুড়িতে এরকম ব্রাইড আছে, খুব কম পার্সেন্টেজ বাট স্টিল আছে। দুটা ক্ষেত্রে প্রবলেম হয়। এক তো কেউ যখন এক্সপেরিমেন্ট করতে আসে তারা এতটাই এক্সপেরিমেন্টাল হয়ে যায় যে তখন মানে না ইতনা ভি নেই চাইয়ে, ঠিক আছে? যেমন একজন ব্রাইড এসেছিল আমার কাছে, ও বলছে আমি শুভশ্রীর মতনই সাজতে চাই, শুভশ্রী যেন না আমাকে লাগে। আমার তখন মনে হচ্ছিল প্লাস্টিক সার্জন তো আমি নই, তো আমি করতে তো পারবো না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে কাউন্সিলিং করে বোঝানো হয়। তারপরে ওকে ওকে হয়তো ওরকমই সুন্দর লাগছিল, বাট ওকে ডেফিনেটলি ওই লাগবে না। তো সেখানে শুধুমাত্র মেকআপের ক্ষেত্রে না, বা শাড়ির ক্ষেত্রে না, বা লাল শাড়ির ক্ষেত্রে না, শাড়ির পরানোর প্যাটার্নেও অনেক সময় এক্সপেরিমেন্টাল জিনিস দেখা যায়। বাট ইয়েস, সাদাকে অনেকে অ্যাভয়েড করে, সাদা আর কালোকে ম্যাক্সিমাম ব্রাইড অ্যাভয়েড করে। আর একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, উনি একজন গাইনো। তো উনি আমার এখন খুব ভালো বান্ধবী। তো লেহেঙ্গা পরেছিলেন। তো আমি বলেছিলাম, "তুমি সোনা গয়না পরবে না?" তো বলছে, "না, আমি সোনা গয়না পরব না।" তুমি যে স্টোনস-ফোনস পরছো, শ্বশুরবাড়ি থেকে তো এরকম বলবে যে, "আমরা তো বিয়েতে যেতে পারিনি, সোনা গয়না তো আমি দেখতে পাচ্ছি না।" তখন মানে সোনা, তখন বলছে, "আমার ডিগ্রি আমার সোনা।" তো আই ওয়াজ ভেরি গ্ল্যাড কি এরকম মানসিকতার মেয়েও আমাদের কাছে আছে। তো যাই হোক, আ হ্যাঁ, তবে ডেফিনিটলি সবাই নিজেকে, দেখো, আমি তো সত্যি কথা বোর হয়ে গেছি। আমি ফেড অফ রেড। তো আমি সবসময় চাই, আমরা দেখে তো এত দেখে ফেড অফ না। আমরা সবসময় চাই যে নতুন কিছু হোক, একটু কন্ট্রাস্ট হোক, একটু এই হোক, সেই হোক। বাট আমার মনে হয় ওদের পয়েন্ট অফ ভিউটা বোঝা উচিত। ওরা জীবনে কোনোদিন ব্রাইড সাজেনি। হয়তো ১ম বার যে সাজছে ওদের একটা আলাদাই স্বপ্ন থাকে যে আমাকে যেন এটা লাগে, আমাকে যেন ওরকম লাগে। তো ওদের জন্য ওটা খুব ন্যাচারাল। তো আমি কোনোদিনও আমার যে হয় না একটা অ্যাগ্রেশন, হ্যাঁ, কেন একটু এক্সপেরিমেন্টাল হবে না? ওটা ওদেরকে চাপাতে চাই না। আমি চাই যে ওরা যেটা চাইছে ওদের
ওদের অ্যালবামটা ওদের কাছে থাকবে, ওরা ওদের ছেলে মেয়েকে দেখাবে, ওদের নাতিপুতিকে দেখাবে, তো ওদের ইচ্ছেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওদের কাছে লালের ইমোশনটা আলাদা। তো আমরা ফেড আপ হয়ে গেছি অনেক দেখেছি বলে, ওরা তো ফেড আপ হয়নি। তো ওদেরটা সব সময় আগে প্রায়োরিটি পাবে। কারণ আমার এটা হয়েছিল যে আমার যখন বিয়ে হয় তখন তখন ওটা প্রথম ট্রেন্ডিং এ আসে যে লাল বেনারসি সবুজ ব্লাউজ, তখন ছিল না কিন্তু কন্ট্রাস্ট কালার আসে আমার যখন বিয়ে হয় তখন। তো সবাই বলে, লাল শাড়ি লাল বেনারসি লাল ব্লাউজ, না না লাল শাড়ি সবুজ ব্লাউজ এরকম ধরনের যখন আসে তখন একটা হয় যে একটা ট্রেন্ডের সাথে একটু চেঞ্জ হওয়া যায়। আমার যেমন একটা খুব ইচ্ছে আছে, বৈশাখীকে আমি বলে রাখি, বৈশাখী একবার সাজে আমি অপেক্ষা করবো ওটা দেখার, যে হলুদ শাড়ি চকলেট কালারের ব্লাউজ বা মানে ব্রাউন ব্লাউজ দিয়ে একটা কিছু যদি কোনো সময় করিস আমাকে একটু বলিস, আমি দেখবো অবশ্যই, তো পেজের দিকে খেয়াল রাখবো। এবং যারা দেখছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারাও করতে পারো। আর বৈশাখী আজকে এসছে, বৈশাখীকে আমরা আবার নিয়ে আসবো। আচ্ছা, এখন কতটা কম্পিটিশন এই ইন্ডাস্ট্রিতে, যেহেতু এই ইন্ডাস্ট্রিতে একটা সময় কেরিয়ার তৈরি করবে সেটাই কেউ ভাবতো না, তারপর যাওয়া শুরু হলো, তারপর ছেলে আর্টিস্ট শুরু হলো, ছেলে মেকআপ আর্টিস্ট হাতে গোনা কয়েকটা ছিল, এখন প্রচুর ছেলে মেকআপ আর্টিস্ট এবং তারা প্রত্যেকে ভালো কাজ করছে। কিন্তু সেক্ষেত্রে এখন কতটা কম্পিটিশন এই ইন্ডাস্ট্রিতে, কারণ প্রচুর মেকআপ আর্টিস্ট, গলিতে গলিতে মেকআপ আর্টিস্ট, এবং কেউ ধর বললো যে আমি 10,000 টাকায় করে দেবো, কেউ বলছে আমি 5,000 টাকায় সেটাই দিয়ে দেবো, আবার অনেকে 3,000 টাকায় দিয়ে দেবো। তো সেক্ষেত্রে একজন এতদিন ধরে প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট হিসেবে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখিস? দেখো, কম্পিটিশনটা নিয়ে খুব একটা ভাবি না। এই কারণে ভাবি না, কেন কি আমরা যদি যখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে তখন যদি এটা ভেবে কেউ এসে থাকে যে আমার সারা জীবন এরকম রাজত্ব থাকবে, ইট ইজ নট পসিবল। আমরাই তো শেখাচ্ছি, কম্পিটিশন তো আমরাই বানাচ্ছি। তো কিন্তু কম্পিটিশন বানাচ্ছি তো বটেই, আমি উই আর হ্যাপি টু অ্যাকসেপ্ট দ্য কম্পিটিশনস। এবার কম্পিটিশনে যারা ভালো কাজ করছে তারা যখন খুব কম পয়সায় কাজ করে দিচ্ছে তখন দুঃখ হয়। তখন মনে হয় যে ব্যবসা করতে তোমরা জানো না। তোমরা যে ৩টে বুকিং ৩,০০০ টাকায় নিচ্ছ, বেটার তুমি কিছুদিন ওয়েট করো না, তোমার নামটা হতে দাও। তারপর একটা বুকিং ৯,০০০ টাকায় নিও না, একই তো ব্যাপার। তো আমি ৯ আর ৩ কে জাস্ট উদাহরণস্বরূপ বোঝালাম। কিন্তু তাতে কি হচ্ছে জানো তো? যারা ভালো আর্টিস্ট, যারা অত ভালো কাজ করতে পারছে না, তারা কম টাকা নিচ্ছে ঠিক আছে। কিন্তু যখন যারা ভালো আর্টিস্ট, তারা যখন নিজেদের কাজের মানটা পয়সার মাধ্যমে কমিয়ে দিচ্ছে, তখন তাদের মার্কেট তো নষ্ট হচ্ছেই। তখন মানুষের না কাজটার প্রতি যে একটা ভ্যালু ছিল, ওটাও অনেক সময় জলের দরে বিলিয়ে যাচ্ছে। মানুষ তখন ভাবছে, ও আচ্ছা, এই কাজটা তো এই দাম দিলেই হয়ে যায়। তা এত দাম দেওয়ার তো দরকার নেই। তো সেই ধরনের মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে একটুখানি আমার দুঃখ হয়। তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি এখনো বলি প্রতিটা জিনিসে যে আমরা যতদিন আছি আমরা করছি, দেন আফটার আমাদের পরে সেই গ্ল্যামারটাকে হ্যান্ডেল কারা করবে? তোমরা, দ্য নেক্সট জেনারেশন। তোমরা যদি নিজেদের কাজটাকে এই জায়গায় নিয়ে চলে আসো, তাহলে আমরা আগামী প্রজন্মকে আর মেকআপটা আর তখন একটা কি বলবো, ছোটখাটো একটা প্রফেশন হয়ে যাবে। ওটাকে যে বড় জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছি, সেটা আর সেই উদ্দেশ্যটা কোনোদিনও সফল হবে না। তো এইটুকুই দুঃখ কষ্ট কম্পিটিশনের ব্যাপারে। বাকি যদি কম্পিটিশনের ক্ষেত্রে আমি মনে করি, তাহলে দেখো আজকে স্যামসাং, টাটা, বাকি মারুতি, যে ধরনের ব্র্যান্ড এরা, তারা কিন্তু বহু পুরনো। তারা আজও ব্যবসা করছে। কম্পিটিশন ওদেরও রয়েছে। হিউজ কম্পিটিশন রয়েছে আজকের ডেটে। বাট স্টিল দে আর স্ট্যান্ডিং আউট বিকজ দে আর ভার্সেটাইল। তারা একটা জায়গায় আটকে থাকেনি। আজকে স্যামসাং মোবাইলও বানাচ্ছে, এসিও বানাচ্ছে, ফ্রিজও বানাচ্ছে, সব বানাচ্ছে। আগে তো বানাতো না। কিছু একটা নিয়ে তো ঢুকেছিল। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে লাইফে কোনো জিনিস মানে পরিবর্তন ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং, যেটা হতেই থাকবে। তো একটা টাইমের পরে তোমাকেও নিজেকে মেলে ধরতে হবে খুলে। মানে তুমি আজকে 10 বছর আগে যে অ্যাড দেখতে পেতে, আজকে সেই অ্যাড দেখতে পাও না। 10 বছর আগে যে সিনেমা দেখতে পেতে, আজকে সেই সিনেমা দেখতে পাও না। বাট স্টিল অমিতাভ বচ্চন তখনও অ্যাক্টিং করতো, আজও অ্যাক্টিং করছে। কেন? কেন কি উনি উনার জায়গাটাকে ভার্সেটাইলি ধরে রেখেছেন। তো আমাদেরকেও ভার্সেটাইল হতে হবে। এবং আমি যেমন পরে স্যালন খুলেছি, বিউটিশিয়ান লাইনেও নিজেকে আরো বেশি এক্সপ্যান্ড করছি। তো আমার মনে হয় এক্সপ্যানশন ইজ দ্য অনলি ওয়ে। আর নয়তো বসে ডিপ্রেশনে যেতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নেই। বিকজ আমরাই ভালো, ভালো স্টুডেন্ট তৈরি করছি। আমরা নিজেদের 1000% দিয়ে দিচ্ছি স্টুডেন্টদের পেছনে যে তোমরা ভালো করে করো। তাহলে ওরা কি তৈরি হবে না? আমরা কি এটা আশা করি যে ওরা তৈরি হবে না? এই আশা করে তো শেখাই না। এই আশাটা করে তো শিখিয়েছি যে ওরাও নাম করবে। তো ডেফিনিটলি ওরা নাম করবে। ডেফিনিটলি কম্পিটিশন বাড়বে। আর মেকআপ একটা এমন জিনিস যে এটা একটা আর্ট। একটা টাইমের একটা লেভেলের পরে তুমি আর কত মানে এক্সেল করবে। মানুষ মেকআপ যখন জানতো না, সেখান থেকে মেকআপ আজকে খুব ভালো করে। এই তো জার্নি। একটা টাইমের পরে জার্নিটা তো স্যাচুরেটেড। তারপরে তোমাকে মানে
তখন ওপরে না মানে ভার্টিক্যালি বাড়ার থেকে হরাইজেন্টালি Expand বাড়ো, করা দরকার। দিস ইজ দ্য অনলি অপশন। তো হরাইজেন্টালি বাড়া মানে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন করা। তো আমি সবাইকেই সেই গাইডেন্সটা দিই, আমি নিজেও করছি। আচ্ছা বৈশাখীর এখনকার যে জার্নিটা, এই যদি বলি পুরোনো জার্নির থেকে এখন হয়ে মা হয়ে যাওয়া, তারপরে জার্নিটা, তারপরে মেকআপ কেয়ার বা স্কিন কেয়ার যে ব্যাপারটা পুরোটা ঢুকে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে এতদিনের অভিজ্ঞতাতে পুজোর আগে 3টে জিনিস কি করা দরকার, যেটার জন্য সকলকে একদম আলাদা রকম লাগবে দেখতে সবার থেকে? 3টে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি করা দরকার যাতে স্কিন, ইম্পর্টেন্ট, মন সবকিছু ভালো থাকে? মন ভালো থাকার জন্য স্ট্রেস ফ্রি হওয়া খুব দরকার। তুমি যতই কিছু করো না কেন, দেখো স্ট্রেস ফ্রি হওয়া যদি আমি এক কথায় বলে দিই, ইটস নট দ্য ভেরি ইজি থিং। স্ট্রেস এক একজনের এক এক রকম। স্ট্রেসকে ফ্রি করতে বলছি না, স্ট্রেসকে ব্যালেন্স করতে বলছি। আমি একটা ছোট উদাহরণ দিই, আমি যদি মনে করি, মানে অনেকে মনে করে স্ট্রেস এই কারণে নেয়, উফ আমার প্রচণ্ড স্ট্রেস, আমার মতন প্রবলেম দিয়ে কেউ যাচ্ছে না। আমি মনে করি যদি আজকে শিলিগুড়িবাসীদের প্রত্যেকের প্রবলেম একটা কাঁচের জারে জমানো হয়, আর ওকে যদি বলা হয় যে কোনো একটা তুলে নাও, যেটা উঠাবে তারপরে মনে হবে আমার থেকে ভাই আমারটাই ভালো ছিল। তো দ্যাটস ওয়াই স্ট্রেস ইজ অলওয়েজ হাই। তো ওটাকে ব্যালেন্স করতে জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়ার্ক অন ইউর রিলেশনশিপ। আমি একদম অফ ট্র্যাক কথা বলছি, বিকজ ইট হ্যাম্পার্স ইউর স্কিন, ইট হ্যাম্পার্স ইউর মেকআপ। তো একটু রিলেশনশিপের প্রতি খুব ইউনো, আমি মা হওয়ার পর এটা বুঝতে পেরেছি। বিকজ মা হওয়ার আগে তো আমি জাস্ট ভাগাম ভাগ দৌড়াচ্ছি। এখন মনে হয় কি একটু থামি, আবার একটু দৌড়াই, আবার একটু থামি, এনজয় করি লাইফটাকে, আবার একটু দৌড়াই। তো যারা মা হয়েছো তাদেরকে একটুখানি, কেন কি মা হওয়ার পর অনেক বেশি পোস্টপার্টাম ডিপ্রেশন, অনেক বেশি হরমোনাল ইমব্যালেন্স, অনেক বেশি স্ট্রেস, এক্সট্রা স্ট্রেস অ্যাড হয়ে যায়। তো ওটাকে ব্যালেন্স করতে গেলে একটু থামতে হবে, আবার একটু দৌড়াও। তো এটা তোমাদের স্ট্রেসকে ব্যালেন্স করতে হেল্প করবে। দেন হ্যাভ আ ভেরি গুড স্কিন। স্কিনের জন্য স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খালি দেখে নাও তোমার স্কিনে প্রবলেম কী আছে, সেই অনুযায়ী একটা সিরাম বেছে নাও, ময়শ্চারাইজার স্কিন টাইপ ওয়াইজ বেছে নাও, ফেস ওয়াশ স্কিন টাইপ ওয়াইজ বেছে নাও, ইউ আর সর্টেড। অ্যান্ড ইউজ সানস্ক্রিন, দ্যাটস ইট। এটা কন্টিনিউ করলে তোমার স্কিন ভালো হবেই, কেউ আটকাতে পারবে না। অ্যান্ড থার্ড ইজ, হ্যাঁ, অলওয়েজ অ্যাপ্লাই মেকআপ অন আ রাইট টেকনিক। যদি তুমি মেকআপ করতে না জানো, দেন ডোন্ট ডু ইট, তাহলে তুমি বেটার লাগবে দেখতে। কিন্তু মেকআপ না জেনে রং টেকনিকে মেকআপ করলে সেরকমই কিম্ভূত কিমাকার লাগা সম্ভব। তো আইদার মেকআপটা শিখে নাও টু ডু দ্য রাইট ওয়ে মেকআপ অন ইয়োর সেলফ, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস অলসো। মেকআপ শিখেই তুমি পট করে একদম নিজেকে ভালো সুন্দর করে ফেলতে পারবে না। তো সেটাকে শিখে নিজে একটু প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাকে সুন্দর লাগবে দেখতে মেকআপ করে। আর যদি মেকআপ করতে না জানো বা ভালো মনে হচ্ছে যে আমি এখনো শিখে উঠতে পারিনি, তাহলে মেকআপ না করেই বেরো। ইউ উইল বি অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ ওয়্যার। সো নিজের ক্ষেত্রে সেলফ কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ব্যাস এই 3টে টিপস আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। আর 3টে বাজেট ফ্রেন্ডলি মেকআপ ব্র্যান্ড যেটা সকলে ইউজ করতে পারে, যদি আমাদের ব্র্যান্ডের নাম নেওয়া উচিত না, তবুও যেহেতু পুজো সিজন অনেকেই মেকআপ করবে এবং সকলেই একটা মানে অনেক সময় হয় না নায়িকা থেকে আটকে গেছে, এরপর আমি কি কি খুঁজবো, কি দিয়ে সার্চ করব। তো বাজেট ফ্রেন্ডলি 3টে মেকআপ ব্র্যান্ড যেটা ইউজ করা যেতে পারে সকাল বিকেল। দিস ইজ মাই ফেভারিট টপিক। আমি মনে করি যতই পয়সা কামাই না কেন, পয়সা সবসময় বুঝে খরচা করা উচিত। তো যেখানে বাজেট ফ্রেন্ডলি আমাদের কাছে এত ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, তাহলে আমরা কেন হাই এন্ডে চট করে চলে যাব ইফ উই ডোন্ট হ্যাভ এনি ফ্যাসিনেশন। তো বাজেট ফ্রেন্ডলি সব থেকে ফেভারিট ব্র্যান্ড আমার ফরএভার 52। আর ওই ব্র্যান্ডটার সঙ্গে আমি ভীষণভাবে জড়িত এবং প্রোডাক্টস আর লাভলি। দেন ক্যারেক্টার কসমেটিক্স আমার খুব ফেভারিট ব্র্যান্ড। অ্যান্ড দেন আরেকটু অ্যাফোর্ডেবলের মধ্যে রিকোড, দ্যাট ইজ অলসো ভেরি গুড ব্র্যান্ড। যারা সেলফ মেকআপ করতে ইন্টারেস্টেড বেশি, তাদের এই 3টে ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্ট যদি বেছে তারা নিজেদের একটা ছোট ভ্যানিটি বানায়, তাদের জন্য ইটস এনাফ। একটা ভ্যানিটিতে কি কি থাকা দরকার একটা মেয়ের? 26খানা টপিক আছে। 5টা যদি কিছু রাখতে বলি, সেই 5টা কি হবে? ভালো করেছো, শর্ট করে দিয়েছো। ফার্স্ট ইজ ময়শ্চারাইজার, ভেরি গুড ময়শ্চারাইজার। নাম্বার 2 ইজ গুড ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশন না ইউজ করো, কনসিলার দিয়েও মেকআপ করা যায়। ইউ হ্যাভ টু বি আ প্রো তার জন্য। আইদার ফাউন্ডেশন নয় কনসিলার, দেখে নাও নিজের স্কিন ওয়াইজ। যদি স্কিনে প্রবলেম থাকে দেন কালার কারেক্টারও ইউজ করতে হবে। দেন আ ভেরি গুড পাউডার, পাউডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো পাউডার, দেন সেটিং স্প্রে তো লাগবেই, নাহলে পুরো মেকআপটা বসবেই না। অ্যান্ড ইয়েস, যদি কারোর স্কিন অতিরিক্ত মোটা হয় তাহলে কন্ট্রোল ইজ ম্যান্ডেটরি, ব্লাশ ইজ নট ম্যান্ডেটরি। ইচ্ছে হলে লাগাতে পারো, নাহলে নাও লাগাতে পারো। ওকে, আচ্ছা আমাদের একদম শেষে আমরা চলে এসেছি। তো যারা যারা তোমাকে দেখছে তাদের জন্যে, নতুন মেকআপ আর্টিস্ট হিসেবে যারা নিজেদেরকে মেরে ধরতে যাচ্ছে তাদের জন্যে
এবং অবশ্যই শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে যারা দেখছে তাদের প্রত্যেকের জন্য কি মেসেজ দিতে চাও পুজোর আগে? তো সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য আমাকে। আর সবার জন্য একটাই মেসেজ যে নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা গ্রো করা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যতই মেকআপ করে নিই না কেন, নিজের ভেতরে যে আমিটা রয়েছে, ওটার সৌন্দর্য সবথেকে সুন্দর। তো তোমরা মেকআপ পারো চাই না পারো, তোমাদের স্কিন ভালো আছে কি খারাপ আছে, সবথেকে আগে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ ওয়ার্থ। উই আর ওয়ার্থ ইট। তো সেই যে ট্যাগলাইনটা, সেটা নিজের ভেতর থেকে ফিল করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন ভেতর থেকে নিজেকে কনফিডেন্ট ফিল করবে, তখন নিজেকে এমনিই সুন্দর লাগবে আয়নায়। তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, অ্যাজ আ বিউটিশিয়ান, মেকআপ আর স্কিন কেয়ার অ্যান্ড এভরিথিং পরে। সবার আগে সেলফ কনফিডেন্স। আর আমরা সেটাই করার চেষ্টা করি। আমাদের বাঙালি মেয়েদের মধ্যে অনেক সেলফ কনফিডেন্স। তো চিন্তা নেই, তোমরা এমনি সুন্দর। তার জন্য বিশেষ কিছু করার দরকার নেই। থ্যাংক ইউ বৈশাখী, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। আজকে আমরা অনেকটা জানলাম, অনেকটা অবশ্যই অনেকের অনেক ধরনের প্রশ্নের উত্তর তারা পেলেন। পুজোর আগে কিভাবে নিজেকে সুন্দর করতে হবে, প্রচুর টিপস ছিল। পুরো প্রচুর টিপস দিয়ে আপনারা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো অনেকেই কপি নিয়ে বসেছিল হয়তো পয়েন্ট আউট করার জন্য। অবশ্যই সামনে পুজো, গ্ল্যামারাস লাগুন, সুন্দর লাগুন এবং অবশ্যই নিজেকে দেখতে হবে আয়নাতে সুন্দর। আমি সুন্দর তো জগৎ সুন্দর, একদম এই কথাটা মাথায় রাখতে হবে। তো আজকে ছিল বৈশাখী আমাদের সাথে। আবার হাজির হয়ে যাব নতুন মুখ নিয়ে শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। আমি অনুষ্কা, নমস্কার।